দর্শক, ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আর সেই ঈদের আনন্দকে ভাগ করে নিতে আমরা চলে এসেছি গাজীপুরের পোড়াবাড়িতে সেলিম ভাইয়ের খামারে। আমরা দেখব তারা ঈদের দিনগুলোকে কিভাবে তাদের খামারের পশু প্রাণীর সাথে ভাগ করে নেন এবং তারা ঈদের দিন যে ধরনের খাবারগুলো খায় সেই রকমই ভালো মানের খাবার তারা তাদের খামারের প্রাণীগুলোকেও খাওয়ায়। সবাইকে স্বাগত জানাই আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই এয়ার মালিক সিডস। সঞ্চালনায় আছি আমি নুসরাত জাহান। দর্শক, আমরা এই মুহূর্তে আছি সেলিম ভাইয়ের বাড়িতে। তার পরিবারের সাথে তিনি উঠোনে বসে আছেন, কথা বলবো তার সাথে এবং তারা ঈদের খুশিটা কিভাবে ভাগ করে নিচ্ছে সেগুলোই তুলে ধরবো আপনাদের সামনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো আছে। সেলিম ভাই, ভাবি কেমন আছেন? এটা কি ভাবির শখের বেড়াল নাকি? খুব অস্থির হয়ে গেছে মনে হচ্ছে। বেবি আছে তো এই জন্য। বেড়াল কি খুব আদরের? খুব পছন্দ করে? খুব আদরের। কত বছর ধরে আছে ও আপনাদের বাড়িতে? 3-4 বছর হবে। আচ্ছা, ছোট দুটো বাচ্চা আছে? একদম, হ্যাঁ, ছোট দুটো বাচ্চা। এটা একদম ছোট, মানে ছোট থেকে আমাদের বাসায়। বাচ্চার জন্য অস্থির হয়ে এসে চলেই গেল আমাদের। চলেই গেছে। খালামাকে দেখতে পাচ্ছি। খালামা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কি ভালো আছো? ভালো আছি। এই যে নাতিদেরকে নিয়ে, ছেলের বউ সবাইকে নিয়ে কেমন কাটে দিন? আলহামদুলিল্লাহ ভালো। কয় ছেলে মেয়ে আপনার? 4 ছেলে, আল্লাহর মাল। আচ্ছা, 4 জনে কি এই বাড়িতে থাকেন না কোথায় থাকেন? না, সবাই একসাথে আছে, একজন এক জায়গায় সেট হইছে ওই যে যার ব্যবসা বাণিজ্যের জন্য। আচ্ছা আচ্ছা, তো 4 ছেলের মধ্যে একজন এখানে, সেলিম ভাই এখানে আছেন, আর বাকি অন্যান্য ওনারা কোথায় আছেন? এক ছেলে, ছোট ছেলে আছে ময়মনসিং, আর এক ছেলে আছে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়, আর এক ছেলে আছে গাজীপুরে। সবাই কি একসাথে হওয়া হয়? একসাথে। তো সেই নাতি নাতনিরা যখন আসে তখন তো পুরো বাড়ি বোধহয় গমগম করতে থাকে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আমার কাছে, খুব ভালো। এতে আনন্দ আর কিছু নাই। আচ্ছা খালাম্মা, ছেলের বউ ভালো জানে তো? আলহামদুলিল্লাহ, হ্যাঁ। সেবা যত্ন করে? রান্না কে করে বাসায় শুনি? রান্না আমার ছেলের বউ তো চাকরি করে। আমার ছেলে বউ সকালে নাস্তা টাস্তা তৈরি করে যায়, আর দুপুরের তরকারিটা আমি রান্না করি। আচ্ছা খালাম্মা, আপনি কি অনেক ভালো রান্না করেন? এটা কেমন কইবো, এটা আমার ছেলে মেয়েরা। এই কথাটা সেলিম ভাইয়ের কাছে থেকে জানবো। সেলিম ভাই কেমন রান্না করে? মায়ের রান্না তো অসাধারণ, কোনো তুলনা হয় না। আমাদের খালাম্মা সবথেকে ভালো কি রান্না করেন সেলিম ভাই? মানে পছন্দের কোনটা আপনার, যেটা এখনো খাইতে চান? মা সবচেয়ে ভালো রান্না করে খিচুড়ি, গরুর মাংস। ঈদের দিনের বিশেষ আইটেম কি থাকে? ঈদের দিন তো সকালে থাকে সেমাই। আমাদের এই গ্রামে, আমাদের বাড়িতে পাকানো যে আমরা সেহুইর ক্ষীর বলি, হাতে বানানো, ওটা অসাধারণ। আতপ চালের গুঁড়ি দিয়ে যেটা করা হয় আর কি, এটা অসাধারণ। আচ্ছা, সবচেয়ে ভালো এই মিষ্টান্নর মধ্যে এটা সবচেয়ে ভালো লাগে। তারপরে পোলাও, মাংস আর খিচুড়ি রান্না করে মাঝে মাঝে। খালামা নিজেই করেন সব? হ্যাঁ, ম্যাক্সিমামই মা নিজে। এখনো সে খুব একেবারে, হ্যাঁ, সচল বলা যেতে পারে। আমার ওয়াইফ সহ আমার ছোট ভাইয়ের ওয়াইফ যারা, ওরা সহযোগিতা করে। এবার একটু ভাবির সাথে কথা বলবো। ভাবি, অনেকদিন ধরেই তো সেলিম ভাইয়ের সাথে আছেন খামারে, তো আপনিও হাতে হাতে সেলিম ভাইকে সহযোগিতা করেন যতটুকু আমি শুনেছি। তো ঈদের দিনে কিভাবে গরুগুলোর পরিচর্যা করেন? ঈদের দিনই হচ্ছে দেখা গেছে আমাদের খামারে তো লেবার হচ্ছে 2 জন, একদম ছুটিতে থাকে। তো ঘুম থেকে উঠে তো সকালবেলা দেখা গেছে ওর বাবা আছে, খামারে যাই, বা দেখা গেছে আমিও খামারে যাই। ওরা যে খাবারগুলো কিভাবে দিচ্ছে, পরিচর্যা কিভাবে করছে, একদম দাঁড়ায় থেকে যে পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারগুলো আছে, পানি টানি যেটা খাবারগুলো যেগুলো ঠিক মতন দিচ্ছে কিনা, পরিমাপ ঠিক আছে কিনা, ঘাস ঠিক টাইম মতো দিচ্ছে কিনা। গরুগুলো কি যে গায়ে হাত বুলিয়ে দিলে কি ওরা পছন্দ করে? এটা খুব রেসপন্স করে, ওরা খুব বুঝে এটা। একদম মুখ চেয়ে থাকে যে আদরটা নেওয়ার জন্য। দেখা গেছে যে মানে মাথাটাকে উঁচা করে রাখবে, একটু গলার নিচে মাথায় একটু হাত দিলে আদর করলে এটা ওরা খুব বুঝে, আদরটা খুব বুঝে। ভাবি, ষাঁড় গরুগুলোর কাছে যেতে ভয় লাগে না? না, ভয় এখন আর লাগে না। প্রথম একটু ভয় লাগতো, কিন্তু এখন এটা অভ্যাস হয়ে গেছে। মানে ওরাও চিনে ফেলছে। হ্যাঁ, আমার বাচ্চারা আছে, আমরা মানে দেখা গেছে এটা আমাদের প্রত্যেকদিনের রুটিন। মানে ওদের কাছে যাবো, ওদেরকে আদর করবো, ওদেরকে একটু দেখবো। ভাবি, সেলিম ভাইয়ের উপর রাগ হয় না যে এই তোমার সংসার সামলাবো, বাচ্চা কাচ্চা সামলাবো,
খাওয়াবো, আবার আমি চাকরি করি, তার মধ্যে আবার তোমার গরুকে দেখতে হবে। না আসলে মানে প্রথম একটু মানে একটু রাগ হতো একটু যে মানে সবকিছু কত মানে কাজের চাপ। কাজের চাপ এরকম মনে হতো, কিন্তু না এটা এখন এটা একটা রুটিন হয়ে গেছে, মানে এটা স্বাভাবিক মনে হয়, এটা মানে অভ্যাস হয়ে গেছে আর ভালো লাগে জিনিসটা, খুব ভালো লাগে। মানে ন্যাচারাল মানে দেখা গেছে যে বাড়িতে আছি, বাচ্চারা যেমন আছে বাচ্চাদের যেরকম যত্ন করা, মানে গরুর খামারে যায় গরুদেরকে যত্ন করি, ওরা কীরকম আছে, মানে এটা আমার খুব ভালো লাগে। এখন আমি এনজয় করি, এক কথায় এটা আমার কাছে একদম বোর লাগে না, খারাপও লাগে না, এখন কোনো রাগ মানে কোনো কিছুই নাই। তো ওদেরকে এখানে বাড়িতে রেখে এই যে বাইরে বেড়াইতে যেতে বা কোনো আত্মীয়র বাড়ি যেতে সমস্যা হয় না? সমস্যা না মানে দেখা গেছে যে সমস্যা না, দুশ্চিন্তা হয় না? মানে টেনশন বলতে একটু লাগে, আর হচ্ছে মানে কথা তো হয় যে ঠিক মতন খাবার দেওয়া হচ্ছে কিনা, সব ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে ফোনে ওই অনেকবার বাড়িতে কথা যেও এই হয়। টেনশন থাকে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। ভাবি আপনার তো দুইটাই ছেলে। হ্যাঁ, দুই ছেলে। ছেলেদের সাথে একটু কথা বলি। বাবারা, তোমার নাম কি? বড় ছেলে? ইসানা হ্যাঁ, জিবিথিয়া। বড় ছেলে। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 10। আচ্ছা, আর ও হলো ছোট ছেলে। তোমার নাম কি? আব্বার ফ্রেজারিয়ান, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 5। তোমরা ঈদের দিন কি কি করো বলো তো দুজনে? এই ঈদের নামাজে যাই, হ্যাঁ। তারপরে সেমাই বাবার টেমাই- সাথে করে? জি জি, সবাই ফ্যামিলি সবাই একসাথে নামাজে যাই, তারপর নামাজ হ্যাঁ। থেকে এসে সেমাই টেমাই খায়া পরে একটু এদিকে ঘুরে টুরে- আচ্ছা, তোমরাও কি খামারে যাও মাঝে মাঝে? জি গরুদের জি, একটু দেখাশোনা জি, করো? মাঝে মাঝে রেগুলারই যাওয়া হয়। গরুর গোতা টোতা কখনো খাও নাই? না খাইনি, মনে করে দেখো তো খাইছো কিনা। আমি তো শুনলাম ছোটবেলায় নাকি তোমাকে গরু গোতা দিয়ে ফেলে দিছিল। আমার দেয়নি, তোমাকে দেয় নাই? ওকে দিছে? জানি না ওরা ও জানে না, ও ভাবছে যে কখনো কি খাইছে কিনা। ঠিক আছে সেলিম ভাই, আপনার পরিবারের সবার সাথে তো কথা বললাম, খামার নিয়ে এত কথা, চলেন খামারটা দেখি, আসেন। আরে আকিস ফিরাইছে এবার ঠেকাইবো কে শুনি ইয়া বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। খামারটা আমি দেখতে পাচ্ছি যে খুব পরিষ্কার, সব সময় কি এরকম পরিষ্কার থাকে জি, খামারটা? আমরা সবসময় পরিষ্কার রাখি এভাবে। জি, এবং এই যে ফ্যানগুলো দেখতে পাচ্ছি, এই ফ্যানগুলো কি গরুর জন্য দেওয়া? জি জি জি, গরুর জন্য। গরুর যখন গরম লাগে হ্যাঁ, হ্যাঁ। তখন এই ফ্যানগুলো ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, আর শীতকালে কি এই যে আশেপাশে যেমন খোলামেলা দেখছি, এরকম কি আশপাশটা খোলামেলা না, থাকে? ওই পাশটা আমরা প্রচন্ড শীত পড়লে ওই ট্রিপল দিয়ে দিই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রিপল টাঙা দিলে আর শীতটা কম লাগে। বাতাসটা জি, জি। যাতে ভিতরে ঢুকতে না পারে, এজন্য তো। জি। আচ্ছা, তো ভাইয়া আমি যদি একটু জানতে চাই যে ঠিক কত সাল থেকে আপনি খামারটা শুরু করেন, গরু পালনটা শুরু করেন? আমি শুরু করেছি 2020 সাল থেকে, এই করোনার সময় শুরু জি, করছি। তো আমি তো জানি যে আপনি সরকারি চাকরি করেন এবং খুব ভালো একটা প্রতিষ্ঠানে, ভালো একটা অবস্থানে আপনি আছেন, তারপরে কেন মনে হলো যে আমি খামার করব বা গরু পালন আমার করা হতে না, পারে? এই গরু ছাগল এগুলোর প্রতি আমাদের ভালোবাসাটা অনেক আগে থেকে আছে। কারণ আমার বাড়িতে আমি ছোট থাকতে দেখছি, আমরা গরু ছিল, গাভী ছিল। জি, তো যখন করোনার কালীন সময়টাতে মাথায় হঠাৎ করে আসলো যে এখনই ছোট আকারে হলো শুরু করি, ততক্ষণই আমি প্রথম শেডের প্ল্যানটা করলাম। শেডের প্ল্যান করে তারপরে প্রথমে আমি ফ্যাটেনিং এর জন্য কতগুলো সার উঠেছিলাম। দিয়েছিলেন। তো তো সার তখন কয়টা ছিল সার? সার প্রথম উঠেছি আমি 9টা সার। আচ্ছা, তো কোন জায়গা থেকে সংগ্রহ এগুলো করেছিলেন? পাবনার 2টা হাট থেকে নিয়েছিলাম আমি। তো পরে সারগুলো আনার পরে আমি প্রায় 7-8 মাস পালছি, কোরবানির সময় বিক্রি করছি। মানে মোটা তাজাকরণ করে জি 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 বিক্রি করেছেন? বিক্রি করেছি। তারপরে এর মধ্যে আমি আবার বিভিন্ন ফার্ম ভিজিট করলাম। তো তারপর ওইবার যে কোরবানির ঈদে বিক্রি করলেন, কেমন লাভ হয়েছিল? হ্যাঁ, লাভ আপনার? হয়েছে, ভালো লাভ হয়েছে। তার পরবর্তীতে কি করলেন? পরবর্তীতে আবার আমি এর মধ্যেই আমি বিভিন্ন ফার্ম ভিজিট করলাম, তারপরে অনেকের সাথে পরামর্শ করলাম। তো তারপর আমি চিন্তা করলাম যে গাভী আনা যায় কিনা। তো পরে এই প্রথমে আমি 2টা গাভী কিনলাম। গাভী 2টা সংগ্রহ করার পরে আস্তে আস্তে আমি একটা একটা করে। গাভী দুটো কি জাতের ছিল? 2টা ফ্রিজিয়ান ছিল। আচ্ছা, 2টা ফ্রিজিয়ান। এগুলো কি সব ওই জাতেরই নাকি না, অন্য এখানে জাতের আছে? এই যে এগুলো, এটা তো বোধহয় অস্ট্রেলিয়ান। হ্যাঁ, এগুলো সবই ফ্রিজিয়ান। যেগুলো এই পাশে আচ্ছা। ওই পাশে একটা আছে জার্সি, আর এই 3টা হলো এই 2টার মা জার্সি, বাবা ফ্ল্যাগবি। আচ্ছা, মানে ক্রস করে। জি জি জি, আর এইটাও মা ফ্রিজিয়ান কিন্তু বাবা ফ্ল্যাগবি। আচ্ছা আচ্ছা, মানে এইগুলো হচ্ছে ক্রস জাত। জি জি জি। জি জি।
তো তার পরবর্তী সময়ে আপনি হচ্ছে যে গাভীগুলো কিনলেন সেই গাভীগুলো থেকে পরবর্তীতে কটা করে বাচ্চা হলো বা কিভাবে কিরকম ভাবে আমার সামনে আসলে? গাভীগুলো 2টা গাভী কেনার পরে আমি পরে যখনই যেখানে তথ্য পেতাম যে ভালো গরু বিক্রি করে খোঁজ নিতাম। তো এভাবে একটা একটা করে আস্তে আস্তে বাড়াইছি। বাড়ানোর পরে এর মধ্যে আবার আমার গাভীগুলো থেকে কিছু বাচ্চা হয়েছে। আচ্ছা, বাচ্চাগুলোর মধ্যে ষাঁড় বাচ্চা যেগুলো ওগুলো আমি রাখি নাই, কারণ আমার বিক্রি করে দিয়েছেন? হ্যাঁ, ওই দুধ ছাড়ানোর পরে বিক্রি করে দিয়েছে। কারণ হলো আমার ফার্মের এই গাভীর জন্য তো এই গাভীর শেডে ষাঁড় পালন করা আসলে মুশকিল হয়ে যায়। কিন্তু যেগুলো বকনা বাছুর ছিল, বকনা বাছুরের মধ্যে যেগুলোর পার্সেন্টেজ ভালো ছিল, যেগুলো দুধ বেশি দেওয়ার সম্ভাবনা, ওইগুলো আপনারা কিভাবে বুঝতে পারেন যে এই গাভীর এই বাছুরটা যখন বড় হবে তখন ও বেশি দুধ দিবে? এই যে যেমন এখানে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 4-5টাই আমার নিজের বাচ্চা। আচ্ছা, মানে আপনার খামার থেকেই ওদের শুরুটা, জন্মটাই এই খামারে। আচ্ছা, তো এই 5টা বাচ্চার মাকে যখন আমি কি কি চিহ্ন দেখে বুঝেন? প্রথমত কি আমি এই 5টার মাকে যখন সিমেন্ট দেওয়া হয় আমি জানছি ওই বাবার রেকর্ড কি। তো বাবার হ্যাঁ, আর বাবার রেকর্ড ছিল ভালো। এগুলোর প্রত্যেকটারই বাবার রেকর্ড 40 বা কাছাকাছি। ওই সিমেন্টগুলো এদের মাকে দেওয়ার পরে যখন এই বাচ্চাগুলো হচ্ছে তখন আমি ধরে নিছি যে এই বাচ্চাগুলো ভবিষ্যতে ভালো গাভী হবে। জি জি। তো গাভীগুলোকে প্রত্যেকদিন আপনি কি পরিমাণ খাবার দেন? আমি গাভীগুলোকে খাবার দেওয়া হয় কি, খাবার প্রত্যেকটা গরু তো মোটামুটি সবগুলো গাভী আছে। হ্যাঁ, গাভী এগুলো প্রেগন্যান্ট হয়ে গেছে। কি পরিমাণ খাবারের খরচ গাভী যায় গরুর প্রথমত হচ্ছে কি, গরুর খাবারটা দেওয়া হয় গরুর বডি ওয়েট এবং দুধ উৎপাদনের উপর ভিত্তি করে। এবং প্রত্যেকটা গরুরই আমার আলাদা আলাদা বালতি আছে। প্রত্যেকটা গরুকে আমি প্রতি বেলায় খাবার মেপে খাওয়ানো হয়। সবসময় একরকম থাকে তা না, যখন গরু দুধ বেশি দেয় খাবার পরিমাণ বেশি লাগে। আর সাধারণত আমার দেখা যায় যে মাসে এই ফার্মে আমার 14টা গরু, তো 1,10,000। ভাইয়া, এই যে গরুগুলোকে যে খাবার খাওয়ান, আপনি কি কি ধরনের খাবারগুলো খাওয়ান? আমি খাওয়াই দানাদার খাবার এবং ঘাস। আর দানাদার খাবারের মধ্যে হচ্ছে আমি 15-16 আইটেম মিলে একটা রেশন তৈরি করি। ওইটা দিই 60%-এর মতো, আর 40% দিই ফিড। কি ফিডটা খাওয়াচ্ছেন? আমি আপাতত খাওয়াচ্ছি আকিস ফিড। আকিস ফিডটার এই রেজাল্ট ভালোই মনে হচ্ছে আমার কাছে, এই কারণে এটা কন্টিনিউ করতেছি। তো এই ফিডের যে দাম, এটা কি খামারিদের সাথে সামঞ্জস্যপূর্ণ? এখন আসলে নাগালের ভেতরে আছে? এখন আসলে বাজারে ফিডের দাম, মানে দানাদার খাবারের দাম এমনি অনেক বেশি। তো ওই বাজারে যে অন্যান্য ফিড কোম্পানি আছে ওগুলোর তুলনায় রিজনেবল। আমি যদি গাভীর কথা বলি বা ষাঁড়ের কথা বলি, তাদের স্বাস্থ্যের জন্য কি ভালো? এটা ভালোই মনে হচ্ছে। নিরাপদ কিনা? আমার কাছে ভালোই মনে হচ্ছে। আপনি কি গাভীগুলোকে প্রত্যেকদিনই সবুজ ঘাস খাওয়ান? জি, প্রতিদিন দুবেলা সবুজ ঘাস খাওয়ানো হয়। ঘাসগুলো কোথা থেকে সংগ্রহ করেন? আমার প্রায় 4 বিঘা জমি ঘাস চাষ করা আছে, হাইব্রিড ঘাস, ওগুলো থেকে সংগ্রহ করি। ভাইয়া, আপনি প্রত্যেকদিন ক লিটার দুধ পান? এখন প্রায় 90 লিটারের মতো পাচ্ছি। 90 লিটার দুধ কটা গরু থেকে পাচ্ছেন বা কটা গাভী থেকে পাচ্ছেন? এখন দোয়াচ্ছে হলো 7টা। আচ্ছা, 7টা। তো এই যে 90 লিটার দুধ আপনি পার ডে পাচ্ছেন, এগুলো আপনি কোথায় বিক্রি করছেন বা কিভাবে? এগুলো আমি সব পাইকারি বিক্রি করি, ফার্ম থেকে সে নিয়ে যায় সবাই। আচ্ছা, নিয়ে যাচ্ছে। তো আমি যদি মাসের একটা কথা বলি, কি ধরনের কতটুকু লাভ থাকে আপনার? মাসে আনুমানিক 1,80,000 থেকে 90,000 টাকা ইনকাম হয় বর্তমানে। তার থেকে খরচ, দানাদার খাবার এবং লেবারের বিল, ইউটিলিটি বিল বাদ দিলে 30,000 থেকে 40,000 টাকা প্রফিট থাকে। খারাপ না, বেশ ভালো। পাশাপাশি আবার আপনার গাভীগুলো থেকে বাচ্চা হয়। যে বাচ্চাগুলো আমি রেখে দিই, এগুলো সম্পদ বাড়ে, আস্তে আস্তে গাভী হয়। আর যেগুলো বিক্রি করে দিই ওগুলো থেকে কিছু টাকা ইনকাম হয়। কিরকম আনুমানিক যদি সম্ভব হয় বলা? ওইটা বলা মুশকিল, কারণ এই রাইজিং অবস্থায় তো এখন তো সম্পদ বাড়তেছে আস্তে আস্তে। জি, আচ্ছা, ঠিক আছে। ওটা আসলে প্রত্যেক খামারেরই কিছু তো গোপনীয়তা থাকবেই না। তবে যদি কেউ জেনে বুঝে সব অ্যারেঞ্জমেন্ট করে যদি এই গরুর খামার করে, প্রফিট আছে, ভালো প্রফিট আছে। ভাই, আপনার খামারটা তো আরো অনেক গরু আছে খামারটার চারিপাশে আমরা একটু ঘুরে দেখি, চলে? জি আপু। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। ভাইয়া,
আমি খামারে ঢুকেই একটা জিনিস লক্ষ্য করলাম যে প্রত্যেকটা গরুর জন্য 2টা করে চারি। প্রত্যেকটা গরুর জন্য 2টা করে চারি কেন? 2টো করে চারি থাকার কারণ হচ্ছে আমি একটা চারিতে, বড় চারিটাতে, এটাতে আমি সবসময় দানাদার খাবার এবং ঘাস দেওয়া হয়। আচ্ছা, আর আর এটাতে ওই আরেকটাতে শুধু পানি। পানি ও দেখতে যখনই পাচ্ছি। পিপাসা লাগে গরুর, তখনই পানি নিয়ে নেয় ওখান থেকে। এছাড়া এই যে গরুগুলো একসাথে, এতগুলো গরু এক জায়গাতে আছে, গরুগুলো যখন অসুস্থ হয় বা কোনো রোগ হয় তখন আপনারা কোথায় চিকিৎসা করেন, কিভাবে চিকিৎসা নেন? গরু এমনিতেই আমি সাধারণত সবসময় ভ্যাকসিনেশনগুলো রুটিন অনুযায়ী করে ফেলি। তো তার পাশাপাশি যদি অন্য কোনো শারীরিক সমস্যা দেখা দেয়, আমি যেমন উপজেলা প্রাণী সম্পদ অফিস আছে, জেলা প্রাণী সম্পদ অফিস আছে, তার পাশাপাশি আবার ওই আকিস কোম্পানি থেকে ওদেরও নিজস্ব ডাক্তার মাঝে মাঝে ভিজিট করে, তাদেরও সহযোগিতা নেই। তো এছাড়া এই যে রাতের বেলাতে কি গরুগুলোকে মশারি টানিয়ে দেওয়া বা এই ধরনের কিছু করেন? না, আমার রাতের বেলা সব ফ্যান, এখন সব ফ্যান ছেড়ে দিই, পাশাপাশি কয়েল থাকে, মশা যাতে না কামড়ায় সবসময় কয়েল থাকে, ওইভাবেই করি। আপনার খামারটা বেশ, ফ্লোরের কথা যদি বলি, মেঝেটা খুব নিট অ্যান্ড ক্লিন। এটা কি এই পরিষ্কারের কাজটা কি প্রত্যেক দিনই করতে থাকেন? প্রতিদিন 3 টাইম আমার ফ্লোরগুলো পরিষ্কার করা হয়। 3 টাইম? জি। এটার জন্য কি আলাদা লোক রাখা আছে? হ্যাঁ, আমার লেবার যারা আছে ওদেরই আচ্ছা, করা। আপনার কোন গরুটার সবথেকে বেশি দুধ দেয়? আমার এই গরুটা সবচেয়ে বেশি দুধ দেয়। এই গরুটা? এইটা এবং এইটা আচ্ছা, দুইটাই। আচ্ছা আচ্ছা। এটা সর্বোচ্চ দুটো? দুধ দেয় 26, এটাও 25 এর মতো দেয় একদিনে? একদিনে, হ্যাঁ। অবিশ্বাস্য, 26 লিটার। 26 আর এটা? এটাও 25 লিটারের মতো। আচ্ছা, আপনার এই খামারে সবথেকে কম দুধ যে গরুটা দেয়, সেই গরুটা কত লিটার দুধ আমার দেয়? সবচেয়ে কম হলো 15-16 লিটার। 15-16 লিটার কম? মানুষ আসলে শুনলে বলবে ফার্ম যে না, কিভাবে ফার্ম সম্ভব? করলে, এই ফার্ম করলে 20-এর নিচে দুধ থাকলে আসলে পোষে না। জি 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 জি। আচ্ছা, খাবার এবং যত্নটা ঠিকঠাকভাবে দিলে এটা কি একজন খামারি আশা করতে পারেন যে তিনি বেশ লাভবান হবেন? হ্যাঁ, যদি আপনার খাবার ব্যবস্থাপনা, ফার্মের অন্যান্য সার্বিক ব্যবস্থাপনা যদি ঠিক থাকে, ওই প্রয়োজন অনুযায়ী যদি দানাদার খাবার দেওয়া হয়, পর্যাপ্ত ঘাস দেওয়া হয়, ও ক্ষতিগ্রস্ত এই যে হওয়ার আপনি কোনো সুযোগ নেই। দানাদার খাবারগুলো যে খাওয়ান, আপনি তখন বলছিলেন যে আপনি অনেকগুলো খাবার একসাথে মিশিয়ে একটা রেশনের মতো করে নিয়েছেন। সেখানে আপনি কি কি শস্য বা কি কি দানাদার খাবার আমি যেমন দিয়ে থাকি হলো গমের ভুসি, সয়াবিন খোল, সরিষার খোল, তারপরে মসুরি ভুসি, ভুট্টার গুঁড়া, তারপর রাইস পলিশ, খেসারি ভুসি, তারপর লাইমস্টোন, ডিসিপি, তারপর টক্সিন, এনজাইম, এই আরো কতটুকু কোন গরুকে দিতে হবে বা কোন খাবারের সাথে কতটুকু এই সব উপাদানগুলো মিশাতে হবে, এই পরামর্শটা কি আপনারা প্রাণী সম্পদ আমি ওই ডাক্তারদের সাথে পরামর্শ করছি, পাশাপাশি সবচেয়ে বেশি আমার যেটা উপকার আসছে বিভিন্ন ভালো খামারিদের সাথে কথা বলে। ওই যারা অভিজ্ঞ খামারি, ওরা দেখা যায় যে ওদের পরামর্শটা খুব কাজে লাগে, ওদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে, তাই তো ওদের সাথে পরামর্শ করে আমি নিজেই এই ধরেন এক্সপেরিমেন্ট করে আমি নিজে একটা রেশন তৈরি করছি। আমার এই রেশনটা এখন ভালো রেজাল্ট দিচ্ছে। ভাই, আপনার খামারে তো অনেকগুলো গরু, তো এই যে গরুর যে গোবর হচ্ছে বা এই যে বজ্রটাকে আপনি কিভাবে ব্যবস্থাপনা করছেন? ফার্মের যে সব গোবরগুলো হয়, গোবরগুলো আমি শুরুতে এই ফার্ম তৈরি যখন করছি তখনই বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করা হয়েছে। আমি সব গোবরগুলো প্ল্যান্টে দিয়ে দিই এবং এটা থেকে যে গ্যাস উৎপাদন হয়, এই পুরো গ্যাসটাই আমার রান্নাবান্নার কাজে ব্যবহার হয়। তার পাশাপাশি গোবরগুলো বায়োগ্যাস প্ল্যান্ট থেকে যখন বের হয়, ওই গোবরগুলোকে আমি আবার শুকায়ে আমার ওই ঘাস ক্ষেত, সবজি ক্ষেত, ধান ক্ষেত, ওই সব জায়গায় দিই। এই খামারটাকে কি আরো অনেক বড় করার স্বপ্ন আছে আপনার? অবশ্যই আমি এটাকে, আমার ইচ্ছা আরো অনেক বড় করব, আস্তে আস্তে বাড়াবো। আমার জমি আছে, এখন অসুবিধা নেই, আমার এবারে বিটাও প্রায় 5 বিঘার উপরে জমি। তো আমার ইচ্ছা যে আমি রিটায়ারমেন্টে যাওয়ার আগে খামারটাকে বড় একটা খামার তৈরি করবো এবং রিটায়ারমেন্টে যাওয়ার পর দিন থেকে যাতে আমার বসে থাকা না লাগে, ব্যস্ত থাকতে পারি। আচ্ছা, তো আপনার যে ভবিষ্যৎ প্রজন্ম, আপনার যেহেতু 2টি ছেলে আছে, আপনার ছেলেরাও কি খামার, মানে ভবিষ্যতে কি তারা আসলে এগিয়ে আসবে এই খামারের কাজে, বা খামারের দায়িত্ব কি তারা নেবে বলে আপনি ভাবছেন? ওরা এমনিতেই আপনার ওরাও গরু খুব পছন্দ করে, ভালোবাসে। হ্যাঁ, খুবই ভালো। ওরা আমার সাথে প্রচুর ফার্ম ভিজিট করে, বাজারে যায় এবং গরুর পরিচর্যা করে। তো ওদেরও গরুর প্রতি ভালোবাসা আছে। যদি ওদের পড়াশোনা করতেছে, যেহেতু ওরা যদি এটা পাশাপাশি করতে পারবে, অসুবিধা নেই। আপনার খামারটাকে ধরে রাখার কাজটা অন্তত তারা হ্যাঁ পারবে, আশা করি আমি পারবো। ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগলো এবং আমাদের সকলের পক্ষ থেকে সবসময় শুভকামনা থাকবে, দীপ্ত কৃষির পক্ষ থেকে শুভকামনা। ভালো থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা যে আমার ছোট্ট একটা খামার, তারপর আপনারা আসছেন, এসে ভিজিট করছেন, তথ্য নিলেন। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।
কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক দেখলেন তো আপনারা আমাদের খামারি ভাই সেলিম কিভাবে তার গরুর খামার করে লাভবান হচ্ছেন। তিনি চাকরি করছেন, তার পাশাপাশি গরুর খামার করে বেশ একটা ভালো টাকা তিনি প্রত্যেক মাসে তুলতে পারছেন। আপনারা যারা এখনও বেকার আছেন এবং ভাবছেন যে আমি কি করব, তাদের জন্য গরুর খামার করা হতে পারে একটি ভালো সিদ্ধান্ত। সকলে ভালো থাকবেন আর দেখতে থাকুন আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই এয়ার মালিক সিডস। আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি। সকলকে ঈদ উল ফিতরের প্রীতি ও শুভেচ্ছা। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।